ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকি রেড জোনে সিলেট, শক্তিশালী কম্পনে ব্যাপক ক্ষতির সংখ্যা, এখনই ব্যবস্থা নেওয়ার দাবি। তাজরিন ট্রাজির 13 বছর আজ, নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি। নারায়ণগঞ্জের চোর সন্দেহে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, ফরিদপুরের চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু। মানিকগঞ্জের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু তোলায় তীব্র হচ্ছে পাড় ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি, দুর্ভোগে স্থানীয়রা। এবং নাচে গানে শেরপুরে হয়ে গেল গারদের ওয়ান গালা উৎসব, নতুন ফসল ঘরে তোলার আনন্দ পাহাড় জুড়ে। দর্শক শুনছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকি রেড জোনে অবস্থান সিলেটের। শক্তিশালী কোনো কম্পন হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে উত্তর পূর্বের এই জনপদ। এত ঝুঁকির পরও দুর্যোগ মোকাবেলার কার্যক্রম থমকে আছে অজানা কারণে। এখনো হয়নি উচ্চতর কোনো জরিপ, স্থানীয়ভাবে জরিপ চালিয়ে বেশ কিছু সুপারিশ করলেও তা বাস্তবায়নে নেই কার্যকর উদ্যোগ। খালেদ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। ভূগর্ভস্থ ইন্ডিয়ান টেকনিক প্লেটের একটি ফাটল ডাউকি ফল্টের অবস্থান সিলেটের খুব কাছাকাছি, যে কারণে এই জনপদকে ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পরিসংখ্যান বলছে এই অঞ্চলে 1897 ও 1980 সালে অনুভূত হয় বড় মাপের ভূকম্পন। এছাড়াও নিয়মিতই মৃদু ও স্বল্প মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। তবে 2021 সালে 24 ঘন্টার ব্যবধানে 7 বারের ভূকম্পন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায়। তখন তড়িঘড়ি করে প্রাথমিক জরিপ করা হয় তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ দল পরীক্ষা নিরীক্ষা শেষে বেশ কিছু প্রস্তাবনাও দেয়, কিন্তু সেই তোড়জোড় সেখানেই ইতি। সাম্প্রতিক ভূমিকম্প আবারও ভাবিয়ে তুলছে সিলেটবাসীকে। ভবনগুলো আগে থেকেই সিটি কর্পোরেশন কর্তৃক ভালনারেবল ঘোষণা করা ছিল। সেই প্রেক্ষিতে আমরা সেগুলো পরিদর্শন করি এবং প্রাথমিকভাবে এর সত্যতা পাই। সিটি কর্পোরেশন থেকে আরেকটা প্রস্তাব ছিল যে সিলেট শহরে যতগুলো বিল্ডিং আছে সবগুলোকে অ্যাসেস করা। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি কমাতে ভবন অনুমোদনে কারিগরি পরীক্ষা নিরীক্ষায় আরও শর্ত সংযোজন দরকার। যদি স্ট্রাকচারাল ডিজাইনটাকে ভেটিং করে যে হ্যাঁ ঠিক আছে, এখানে ভুল ছিল, এটা আপনার ঠিক করে দেন, তাহলে আমরা পাস করে দেবো, অথবা পুরোপুরি ঠিক আছে পাস করিয়ে দেওয়া যায়, এরকম একটা দিল, সুপারিশ সহ একটা মানে সার্টিফিকেট দিল। সেই সার্টিফিকেট দেখে তখন হচ্ছে যে সিটি কর্পোরেশনের কমিটি সেটাকে পারমিশন দিবে কি দিবে না। এইটা যদি হয় তাহলে বেস্ট। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারাও। তবে ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পনা ও উদ্যোগের কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। মাস্টার প্ল্যানটাতে ইউডিডির যে পরামর্শ আছে, আর্থকোয়েক সেনসিটিভ রিজিয়নকে আইডেন্টিফাই করা, এটাকে যেন ইনকর্পোরেট করা হয়, এই জিনিসটা নিশ্চিত করছি যেন এই সম্প্রসারিত নতুন এলাকাগুলিতে মাস্টার প্ল্যানে ভূমিকম্প সেন্সিটিভিটি জোনের যে ডাটাবেস আছে এটার ইনকর্পোরেশন হয়। ভূমিকম্পের ঝুঁকি নিয়ে বাস করা সিলেটবাসীর চাওয়া, দুর্ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, সেজন্য এখনই পরিকল্পনা বাস্তবায়ন দরকার। আপন আপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা খনি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার রাত 10টার দিকে এক নোটিশের মাধ্যমে ভূমিকম্প ও দুর্ঘটনা এড়াতে 2 দিনের জন্য খনির কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দেশব্যাপী ভূমিকম্প আতঙ্ক ও দুর্ঘটনা রোধে পেট্রো বাংলার নির্দেশে খনি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী DM জোবায়েদ হোসেন। ওই যে ভূমিকম্পের কারণে একটা পেট্রো বাংলাতে একটা নির্দেশনা দিছে, 2 দিন একটু 48 ঘন্টা অনেক প্রেডিকশন করতেছে, ইমার্জেন্সি কাজগুলো করবে, থাকবে। তাজরিন ট্রাজেডির 13 বছর পূর্ণ হলো আজ। ভয়াল সেই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহতের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সহকর্মী দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান।
দেশের শিল্প খাতে সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা তাজরিন ট্র্যাজেডি। ভয়াল সেই দুর্ঘটনার 13 বছর পূর্তিতে সোমবার নিহতদের স্মরণ করেছেন তাদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। সকাল থেকে সবাই জড়ো হতে থাকেন আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন ফ্যাশনের সামনে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও নিহতদের জন্য দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি তোলা হয়। 13টা বছর ধরে এই পঙ্গুত্ব জীবন লিয়া বহু জায়গা ঘোরাঘুরি করছি, ছেলেমেয়েরা ভালোভাবে খাওয়াইতে পারি না। দেখেন যে সরকার আসে সে সরকারে আশ্বাস দেয়, আশ্বাসে আজকে আমাদের 13 বছর পার হইয়া 14 বছরে পা দিছি, কিন্তু আর কতদিন আমরা এই ধৈর্য কুলাবো? মিথ্যার আশ্বাস আর আমরা চাই না। সচিবালয় আমাকে সরকারেরা নিজেই ডাকছে, ডাকে কইছে যে আপনাদের ঘরে সময় নিচ্ছে, আপনারা 2 মাসের সময় নেন, তোমাদের সব কিছু আমরা দিয়ে দেবো। এখন এই দেওয়াটা না দেওয়া কি কারণ এইটি আমরা এইটা জানতে চাই। ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না ঠিক মতো, চাকরি নাই, তাহলে আমরা কি করবো বলেন? সরকারের কাছে দাবি আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। তাজরিন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আহত শ্রমিকের পঙ্গু জীবন আরও মানবেতর। দুর্ঘটনার 13 বছর পেরিয়ে গেলেও এখনো পূরণ হয়নি কাঙ্ক্ষিত দাবি দাওয়া। একজন যখন তার আপনজন হারায়, কর্মক্ষম কাউকে হারায়, সেটা সেই পরিবারের উপর দিয়ে কি যায় সেই পরিবারই জানে। এক জীবনের ক্ষতিপূরণ আমরা দাবি করেছি, সেই ক্ষতিপূরণের আইন বদল হয়নি। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তির কথা বলেছি, সেই শাস্তি এখনো নিশ্চিত হয়নি। অনেকেই আছে যারা কাজে ফিরে যেতে পারে নাই, তাদের নানান রকম রোগ বৃদ্ধি পাচ্ছে, সেগুলো পুনর্বাসন করা তাদের দায়িত্ব মালিক এবং সরকারকে গ্রহণ করার জন্য। সেই দাবিগুলো আমরা আজকে আবার জোরের সাথে করছি। 2012 সালে 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে 111 শ্রমিক নিহত হন, আহত হন 2 শতাধিক। শাইলা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি জামায়াত প্রার্থীদের প্রচারে জমে উঠেছে ময়মনসিংহ 1 সীমান্তবর্তী আসন। উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তারা। ভোটাররাও কষছেন নানা হিসেব নিকেশ। অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবেন এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত পক্ষে তারা। ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষে সীমান্তবর্তী 2 উপজেলা হালুয়াঘাট ধোবাউড়া নিয়ে ময়মনসিংহ 1 আসন। এ 2 উপজেলায় প্রায় 50,000 আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। 2টি স্থলবন্দর নিয়ে গঠিত এ আসনে প্রতিবছর মানুষ হাতির আক্রমণের শিকার হয়। নির্বাচন ঘনিয়ে আসায় নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। নিরাপত্তাভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি, দ্রব্যমূল্যের দাম যাতে সামঞ্জস্যের মধ্যে থাকে। হাতি আক্রমণ করছিল, পরে যে দরখাস্ত দিচ্ছি, দরখাস্ততে ঘরের জন্য দিচ্ছে, এটাও পাইলাম না। চিকিৎসার জন্য দিলাম, এটাও পাইলাম না শেষ পর্যন্ত। বর্তমানে কোনো কাজ কাম নাই, আমরা কোনো কিছু করতে পারতেছি না। যারা সামনে আসবে যাতে আমাদেরকে কাজের পজিশন করে দেয়, কোনো আশ্বাসের ফল আমরা পাই নাই। যে টাকা ইনকাম করি ও টাকা এইভাবেই যায়। গরিব মানুষদের কিছু লোন দিয়ে বাল বাচ্চা নিয়ে আমরা চলতে পারি, এই ব্যবস্থা করে দিত। এ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এলাকায় ব্রিজ কালভার্ট নির্মাণ সহ নারীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। এই ধানের শীষ হচ্ছে ঐক্যের প্রতীক। ব্রিজ কালভার্ট তৈরি করব, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করব, নারীদের মর্যাদা দিব, আত্মকর্মসংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করব। তবে জামাত প্রার্থী হালুয়াঘাট উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান মুক্তা বলেন, তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিজয়ী হলে সীমান্তে মাদক চোরাচালান বন্ধের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবেন তিনি। স্থলবন্দর দুটিকে সচল করব এবং এখানে সীমান্তবর্তী এলাকার মানুষ স্মাগলিং ব্যবসার সাথে জড়িত হয়ে যায়, তাদের ওই ধরনের রুজির ব্যবস্থা না থাকার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। একটি পর্যটন কেন্দ্র আছে, এটাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় এবং আরো কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায় যে গারো পাহাড় দেখার জন্য তারা চলে আসতো। এছাড়া এ আসনে এনসিপি থেকে প্রচার চালাচ্ছেন হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়ক আবু রায়হান এবং খেলাফত মজলিসের হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম। এ আসনে মোট ভোটার 4,78,184 জন।
এর মধ্যে নারী 2,39,972 জন, পুরুষ 2,38,208 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, টাঙ্গাইলে চলছে বিএনপির নির্বাচনী প্রচারে নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, প্রচারণায় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন, কি বলছেন আসলে তারা? জি জ্যোতি, আপনি জানেন যে টাঙ্গাইল 5 আসনে এখন পর্যন্ত বিএনপি থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে তারপরেও যারা এমপি প্রার্থী রয়েছেন তারা এই 5 আসনে টাঙ্গাইল সদর বিভিন্ন জায়গাতে তারা প্রচারণা করছেন, গণসংযোগ করছেন, সভা সমাবেশ করছেন। এবং আমি যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল পৌর উদ্যানে, যেখানে হচ্ছে জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তিনি প্রচারণা করছেন এবং এই বিএনপির যে 31 দফা কর্মসূচি সেটির লিফলেট বিতরণ করছেন এবং নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে তার সাথেও রয়েছেন। এবং নেতাকর্মীরা নিয়ে এই যে বিএনপির যে জেলার সাধারণ সম্পাদক তিনি প্রচারণা করছে। আমরা তার কাছ থেকে শুনবো এই যে আজকের যে কর্মসূচি কেমন হচ্ছে, কি দাবি আসলে, এবং পাশাপাশি এখনো তো মনোনয়ন দেওয়া হয়নি, আপনি একজন এমপি প্রার্থী, আপনার প্রত্যাশাটা কি এবং এলাকার জন্য কি করবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের 31 দফার যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি সম্বন্ধে সম্মুখ ধারণা জনগণ, টাঙ্গাইলের সদর 5 আসনের জনগণ এবং নেতাকর্মীদের সম্মুখ ধারণা দেওয়ার জন্য আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা এই টাঙ্গাইল শহরে লিফলেট বিতরণ করব। আপনারা জানেন যে ইতিমধ্যে সারা টাঙ্গাইলের 8টি আসনে নির্বাচনী হাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি জায়গায় একটা নির্বাচনী আমেজ। আপনারা জানেন যে টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে 7টি আসনে ইতিমধ্যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এখানে টাঙ্গাইল সদর 5 আসন হোল্ড করে রাখা হয়েছে এবং অবিলম্বে টাঙ্গাইল সদর 5 আসনে যাতে অবিলম্বেই মনোনয়ন ঘোষণা করা হয় এবং জনগণের যে সেন্টিমেন্ট, এখানে যে জনগণের সেন্টিমেন্ট যে সকলের একটা মাত্র উচ্চারণ যে সদরের জনগণ সদরের ছেলেকেই চায়। এখানে সদরের ভোটারের বাইরে বা অন্য কোনো উপজেলার প্রার্থীকে এখানে সদরের জনগণ মেনে নিতে চায় না। তারা চায় যে সদরের একমাত্র প্রার্থী হিসাবে আমাকেই তারা এখানে চায়, যে এখানে দলের সর্বোচ্চ হাইকমান্ড এখানে তারা মনোনয়ন ঘোষণা করবে। আপনারা জানেন যে সদর 5 আসন একটা চর বিদ্যুৎ এলাকা, প্রায় 8টি ইউনিয়ন চর এলাকায়, চরের সমগ্র জনগণ তারা সদরের প্রার্থী চায় এবং চরের প্রার্থী চায়। আমি নিজে চর এলাকার, আমি আমার এলাকা বৃহত্তর চর এলাকা আমার এলাকা এবং ছোটবেলা থেকে আমি শহরে বসবাস করি, তাই সকলের দাবি যে এই সদরের ছেলেকে এখানে মনোনয়ন দিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। তিনি বলছিলেন যে এই যে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা তার সাথে বিভিন্ন প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং এই বিএনপির প্রতিনিয়ত তারা বিক্ষোভ মিছিল এবং বিভিন্ন কর্মসূচি করছে। এই ছিল টাঙ্গাইল থেকে বিএনপির প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ টাঙ্গাইল থেকে আমার সাথে যুক্ত ছিলেন। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। আপনারা দেখছেন দেশ জনপদ সংবাদ। ফরিদপুর ও নারায়ণগঞ্জের চোর সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত 2টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর চৌরাস্তা মোড়ে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায় রাতের অন্ধকারে চুরি করতে এসেছে এমন সন্দেহে 5 জনকে আটক করলে একজন পালিয়ে যায়। বাকি 4 জনকে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নারায়ণগঞ্জের বন্দরে চোর সন্দেহে পারভেজ নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী রিয়াজুল নাফিসকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন ও অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সঞ্জু রায়ের প্রতিবেদন জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা।
19 বছর বয়সী একমাত্র মেয়েকে হারিয়ে এভাবেই আহাজারি করছিল আফিয়ার মা বাবা সহ স্বজনরা জানান 3 মাস আগে পরিবারের অমতে গাবতলীর নাফিসকে বিয়ে করেন কাহালুর মুরইল গ্রামের আফিয়া। নাফিস একটি বেসরকারি প্লাস্টিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। দুই পরিবারের সম্মতি না থাকায় বিয়ের পর থেকেই তারা ভাড়া বাসায় থাকতেন বগুড়া শহরের কৈপাড়ায়। স্বজনদের অভিযোগ, বিয়ের সম্পর্ক মেনে নিতে সম্প্রতি নাফিসের পরিবার আফিয়ার পরিবারের কাছে 5 লাখ টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করে। রোববার সন্ধ্যায় আফিয়া বাবা ও মাকে একাধিকবার কল করে তাকে বাঁচানোর জন্য অনুরোধ জানান। পরে তারা খবর পেয়ে দ্রুত কৈপাড়ার ভাড়া বাসায় গিয়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায়। এ সময় নাফিস পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। বলতেছে যে বাবা আমাকে বাঁচাও, আমাকে মারা ফেলে দিল। ছেলের ফ্যামিলি এই বিয়েটা মানেনি এবং অনেক টাকা পয়সা বা যৌতুক জিনিসটা দাবি করছে। 6 লক্ষ টাকা চাই, একটা R15 গাড়ি চাই। আমরা ছেলের ফাঁসি চাই আর ওর বাপ মা হোক চাচ্ছি। আফিয়ার স্বজনরা ঘটনাস্থলে আসলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ আফিয়ার স্বামীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল। অভিযুক্তকে দ্রুতই আনা হবে শাস্তির আওতায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 47তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরগামী লেন অবরোধ করেন একদল শিক্ষার্থীতে। ঢাকা থেকে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা পর শিক্ষার্থী অবরোধ ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সিরাজগঞ্জের ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানকে প্রধান করা হয়েছে। তবে কত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে সেটি এখনও জানায়নি পুলিশ। এর আগে গেল শুক্রবার বিকেলে ডিবি পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি শাহাদাত হোসেন সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যায়। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুরের যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছে একটি প্রভাবশালী মহল। এতে তীব্র হচ্ছে নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাদি জমিসহ নানা স্থাপনা। দিন রাত বড় বড় ড্রেজার দিয়ে বালু তুলে বাল্ক হেডেক করে তা অন্যত্র নিয়ে যাচ্ছে চক্রটি। বসতভিটা রক্ষায় দ্রুত প্রশাসনের উদ্যোগ চান স্থানীয়রা। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত যমুনা নদী। প্রতি বছর এই নদীতে জেলা প্রশাসন বালুমহল ইজারে দিয়ে থাকে। তবে ইজারাদাররা নির্দিষ্ট এলাকার বাইরে থেকেও অবাধে বালু উত্তোলন করে থাকে। প্রশাসনের নজরদারি এড়িয়ে বছর জুড়ে এভাবেই বালু তুলে নিচ্ছে চক্রটি। দৌলতপুর উপজেলার চরাঞ্চলের বাঘুটিয়া ইউনিয়নে ভাঙনে দিশেহারা নদী পাড়ের হাজারো মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছে অসংখ্য বাড়িঘর, স্কুল, মসজিদ, বাজার ও কৃষি জমি। অনেকে হারিয়েছেন বহু বছরের সঞ্চয়, সহায় সম্বল আর ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন। প্রতিবাদ করলেই হামলার শিকার হন ভুক্তভোগীরা। এই যে একটা স্কুল ছিল এই জায়গা, সেই স্কুলটা ভেঙে গেছে। এখানে পাশে একটা হাই স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, সরকারি অনেক কিছু আছে এই জায়গা। কিন্তু সেই জায়গা এই যে একটা বাজার আছে, সেই দিকে সরকার কতটুকু লক্ষ্য করতেছে জানি না। জায়গা নদীতে ডেজার লাগা মাঠে কাটলে এই এলাকা ভাঙ্গা আমার বাড়িঘর নষ্ট হয়ে যাব, ক্ষতি হব। সমস্যা এই এলাকা ভাঙ্গা যা ডিজাল লাগায় হাজার হাজার বাড়িঘর ভাঙ্গা সমস্যা হইতেছে। আমাদের এই নদীতে আমাদের বাড়িঘর সব বিনাল হয়ে গেছে। তারপরেও এখানে যা আছে এই ডিজালের সমস্যার জন্যে ডিজালে মাটি কাটলে আমাদের এই দিকে কোনো বাড়িঘর থাকবে না। আমরা যদি বাধা দিতে যাই সাধারণ মানুষ তাদের উপরে হামলা করে। গতকাল আমাদের এখানে মানববন্ধন হয়েছে, সেখানে সাংবাদিকদের উপর হামলা করছে, এই ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এখানে গোলাগুলি হয়েছে। সরকারের কাছে তো অনেক আবেদন আমরা বন্ধ করে দেয়, কিন্তু বন্ধ তো হইতেছে না।
তবে নির্ধারিত জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবি করেন এই ইজারাদার। হ্যাঁ, ইজারাদাররা তার নির্দিষ্ট স্থানে মাটি কেটেছে এবং কুচক্র মহল আছে ইজারাদারগুলো হামলা ও গুলি বর্ষণ করিয়াছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে একাধিকবার অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এটি অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বালু এবং মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং আমরা নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারপরেও কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। নদী ভাঙন থেকে স্থানীয়দের রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান মানিকগঞ্জবাসী। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুরের পর নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় ভবনের 4 তলায় গুদামে আগুন লাগে। পরে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। 2 ঘণ্টা পর আসে নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক রুবেল অর্ধ শতাধিক কর্মীর সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ছাত্রদলে যোগ দেন। ছাত্রদলে নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন, এর মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধি উদয় হয়েছে। এটা তাদের সঠিক সিদ্ধান্ত, সঠিক জায়গায় এবং সঠিক ঠিকানায় এসেছে। নবাগতরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। উন্নয়নের ক্ষেত্রে সারা পৃথিবী যেভাবে আজকে এগিয়ে যাচ্ছে, আমরাও এই বাংলাদেশ সেভাবে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে। মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সমাপ্ত হলো নৌবাহিনীর বি 2025 ব্যাচের নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণ। সোমবার পটুয়াখালীর বানৌচা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন। বলেন, নাবিকরা কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের যে কোনো সংকট মোকাবেলায় দেশের মানুষের পাশে থাকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশ্বের দরবারে আরো গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করবে। মনে রাখবে, সামরিক পেশায় উন্নতি করতে হলে সততা, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। কক্সবাজারের কুতুবদিয়ায় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন লবণ চাষিরা। সোমবার সকাল 11টায় কুতুবদিয়া প্রান্তিক লবণ চাষী সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব দাবি জানায়। এ সময় চাষিরা বলেন, লবণ বিক্রি করে উঠছে না উৎপাদন খরচ, এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে বলেও জানান তারা। এ সময় দেশে পর্যাপ্ত লবণ মজুদ থাকার পরও ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন চাষিরা। প্রতি মন উৎপাদন করতে 350 থেকে 400 টাকা খরচ হয়, কিন্তু আমরা রেট পাচ্ছি এখন প্রতি মনে 140 থেকে 150 টাকা, 200 টাকা প্রতি মনে ক্ষতি হচ্ছে। সেই জন্য চাষিরা বাদ চোল ঠিকভাবে কিনতে পারছে না। আমাদের লবণ উৎপাদন খরচ পড়ছে কেজি প্রতি 10 টাকা, আমরা পাচ্ছি 3 টাকা। মিল মালিকরা প্যাকেট প্রতি লবণ কেজি প্রতি বেচছে 40 টাকা। এই লবণের মিল মালিকের সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং আমদানি বন্ধ করতে হবে। আমাদের গত সিজনের লবণ অনেক মজুত আছে। গেল রোববার শেরপুরে 3 দিন ব্যাপী গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব নবান্ন বা ওয়ান গালা শেষ হয়েছে। ফসল ঘরে ওঠানোর পর প্রতি বছর উৎসবমুখর পরিবেশে পালন করা হয় এই উৎসব। ঝিনাইগাতীর মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে খ্রিস্ট রাজার মহাপর্ব ও ওয়ান গালা উৎসবের আয়োজনে হাজার হাজার গারো নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে। সহকর্মী তারিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা।
ওয়ানা শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী, আর গালা অর্থ উৎসর্গ করা। সাধারণত নতুন ফসল ঘরে তোলার পর এই উৎসবের আয়োজন করা হয়। এর আগে নতুন খাদ্যশস্য ভোজন নিষেধ থাকে এই সম্প্রদায়ের জন্য, তাই অনেকেই একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন। প্রতি বছরের ন্যায় এবারও শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে আয়োজন করা হয় 3 দিনব্যাপী ওয়ানগালা উৎসব। শুক্রবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চলা এ উৎসবে সব পরিবারের মঙ্গল কামনা করা হয় শস্য দেবতার কাছে। সেই সাথে পালন করা হয় নানা ধর্মীয় রীতিনীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ওয়ানগালা উৎসব মূলত আমরা ঈশ্বরের কাছ থেকে প্রতিনিয়ত যে সকল অনুগ্রহ লাভ করে থাকি, সেই অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এই উদযাপন। আমাদের গারো আদিবাসী মানুষের বিশ্বাস, এই পণ্য সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করলে পরবর্তী বছরে তারা ভালো ফসল ঘরে তুলতে পারবে। গারোদের বিশ্বাস মিসিসালজং বা শস্য দেবতার উপর নির্ভর করে ফসলের ভালো ফলন। তাই কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসল ঘরে তোলার অনুমতির জন্য নেচে গেয়ে উদযাপন করা হয় এই উৎসব। মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে থক্কা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মরিয়মনগর ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত। এটা এমন একটি অনুষ্ঠান, সমস্ত মান্দি জাতি এই অনুষ্ঠান যেখানেই থাকুক না কেন তারা এটা উৎসব করে। এই দানের প্রতি কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি, সাথে সাথে বিশেষ একটি ঘটনার স্মরণ করে আমরা এই উৎসবটা পালন করছি, সেটা হচ্ছে নবান্ন। 1985 সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এ উৎসব উদযাপিত হচ্ছে। প্রাচীনকাল থেকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল ভোলা সেতুর দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার সকাল 11টায় বরিশালের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। বক্তারা বলেন, বরিশাল ভোলা সেতু নিয়ে দীর্ঘদিন দাবি জানিয়ে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তাই দ্রুত বরিশাল ভোলা সেতু বাস্তবায়নের জন্য দাবি জানান তারা। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। এটা আসলে নতুন কিছু নয়। দ্বীপ জেলা ভোলা আমাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, এমনকি সন্ধ্যার পরে খুব জরুরি অবস্থায়ও সেখান থেকে মানুষ বাইরে যেতে পারে না। কাজে অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক যে কোনো বিবেচনায় ভোলা বরিশাল সেতু হতে পারে। নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় কৃষিজ, প্রাণী সম্পদ ও হস্তশিল্পের বিকাশের লক্ষ্যে চলছে দিনব্যাপী উদ্যোক্তা মেলা। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ইয়াসিমা নাহাত বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। কলমাকান্দা শহীদ মিনার প্রাঙ্গণে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র নামের একটি সংস্থা এই মেলার আয়োজন করে। মেলায় দেশীয় বিভিন্ন জাতের ধানের বীজ, জৈব সার, প্রাণী সম্পদের হাঁস, মুরগি সহ হস্তশিল্পের 25 জন উদ্যোক্তা আলাদা আলাদা স্টল নিয়ে অংশ নেন। বিভিন্ন ধরনের উদ্যোক্তা এখানে আছেন। এখানে আমাদের দেখলাম যে হাঁস, কবুতর, কোয়েল থেকে শুরু করে, এবং আমার কাছে একটা নতুন লেগেছে যে এখন হাঁস ও ব্রয়লার হয়ে গিয়েছে। এখানে ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তারা এসেছেন। ধান, বীজ, জৈব সার থেকে শুরু করে কেঁচো সার, অনেক কিছুতে ওনারা সহযোগিতা করছেন। ফরিদপুরে শুরু হয়েছে 10 দিন ব্যাপী পিসিক উদ্যোক্তা মেলা। উদ্যোক্তারা বলছেন, এই আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের বাজার বিস্তৃত করবে। শহরের অম্বিকা ময়দানে 18 নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে 27 নভেম্বর পর্যন্ত। সহকর্মী আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। স্থানীয় উদ্যোক্তারা বর্ষা সাজিয়েছেন নিজেদের তৈরি করা নকশি কাঁথা, শতরঞ্জি, জামদানি শাড়ি, নকশি শিকা এবং বিভিন্ন ধরনের মৃৎ, কাঠ, বাঁশ, বেতের তৈরি সামগ্রী নিয়ে। আছে অলংকারিক ও ব্যবহারিক জিনিসপত্র। ফরিদপুরের এ মেলার 55টি স্টলের পণ্য সামগ্রী আকৃষ্ট করছে ক্রেতা দর্শনার্থীদের। পাশাপাশি নানা ধরনের পিঠাপুলির স্বাদ নিচ্ছেন তারা। তো প্রতি বছরই আমাদের ফরিদপুর শহরে হয় বিস্তিক মেলাটা, আমাদের এসে খুবই ভালো লাগছে। আর আমাদের ফরিদপুরের যত উদ্যোক্তারা আছে তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ। নিরাপদে এখানে ঘোরাফেরা করতে পারতেছি, কোনো অরাজকতা সৃষ্টি হয়নি এই পর্যন্ত। ভালো লাগছে, সব ইউনিক ইউনিক জিনিস আসছে। তারপর আমাদের লোকাল যে জিনিসগুলো ওইটাকে দেখতেছে অনেক সুন্দর। উদ্যোক্তারা বলছেন, এই আয়োজনে দেশীয় শিল্প সংস্কৃতির পরিচয় ফুটিয়ে তোলা হচ্ছে। সব উদ্যোক্তাদেরকে নিয়ে বিসিকের সাথে কাজ করতে পেরে
আমি অনেক খুশি। আমাদের এখানে মাশাআল্লাহ বেচাবিক্রি অনেক ভালো, আইটেম আছে, অনেক আইটেম আছে, যেমন ধরেন যে আপনার চিকেন মোমো আছে, নারকেল পুলি আছে, এগুলো অনেক খেতে খুব সুস্বাদু। ইনশাআল্লাহ বেচাবিক্রি অনেক ভালো। মোটামুটি কাস্টমার আসতেছে, মানুষ দেখতেছে আমার এখানে যা পণ্য আছে সবগুলো বাংলাদেশ ঐতিহ্যবাহী পণ্য। মেলার মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি বাজার সম্প্রসারণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিল্পের জন্য বিসিক সবসময় কাজ করে যাচ্ছে, তার এই ধারাবাহিকতায় বিসিক উদ্যোক্তা মেলা 2025-এর আয়োজন করা হয়েছে। বিসিক সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। বিসিক প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সৃষ্টি পাশাপাশি বাজার সম্প্রসারণের জন্য প্রতি বছরই মেলা আয়োজন করে থাকে। মেলা প্রাঙ্গণে প্রতিদিনই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি দেখছিলেন যে ফরিদপুরে চলছে বিসিক শিল্প মেলা, এ নিয়ে আরও জানবো। আমাদের সহকর্মী আছেন আনিসুর রহমান, আমি যোগ দিচ্ছি তার সাথে। আনিস, মেলায় উদ্যোক্তা ও ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার চিত্র যদি তুলে ধরতেন। যদি আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর শহরের জিলটুলি চৌরঙ্গি বেসিক উদ্যোক্তা মেলাতে। এখানে কিন্তু বিকাল থেকেই শুরু হয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গত 18 তারিখ থেকে এই মেলা 10 দিন ব্যাপী মেলা শুরু হয়েছে এবং এই আগামী 27 তারিখে কিন্তু মেলা শেষ হবে। এবং এই মেলায় কিন্তু বেসিক উদ্যোক্তা মেলায় বিভিন্ন উদ্যোক্তারা তাদের যে পণ্যগুলো, নিজস্ব পণ্য, সেই পণ্যগুলো কিন্তু তৈরি করছেন এবং পণ্যগুলো তৈরি করছেন, যেমন মিট, কাঠ এবং বিভিন্ন ধরনের পণ্য কিন্তু মেলায় কিন্তু তারা নিয়ে আসছেন এবং বিক্রি করছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি নকশি কাঁথা এবং জামদানি শাড়ি সহ বেশ কিছু পণ্য তারা এখানে নিয়ে আসছেন। এছাড়া আমরা আরো লক্ষ্য করেছি যে মেলায় বিশেষ করে জুট অর্থাৎ পাটের পণ্য, বিভিন্ন ধরনের পণ্য কিন্তু রয়েছে। আর এই মেলায় কিন্তু এই বিভিন্ন ধরনের যে পণ্যগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে আসছেন এবং পুরো মেলাটাই কিন্তু একটি অলংকারের মতো করে সাজিয়েছে, যেটি দেখতে কিন্তু প্রতিদিনের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি এই মেলায় 55টি স্টল বসেছে এবং প্রতি স্টলে কিন্তু যারা উদ্যোক্তা রয়েছেন তারা পশ্চাৎ সুন্দর করে মেলাটি সাজিয়ে রেখেছেন। এছাড়া আমরা এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে বা যারা ক্রেতা এবং দর্শনার্থীরা আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই মেলায় কিন্তু তারা এসে খুব আনন্দ উপভোগ করছেন, বিশেষ করে উদ্যোক্তাদের যে নিজস্ব তৈরি পণ্য সেগুলো তারা প্রতিদিনই আসছেন এবং সেগুলো কিনছেন, যার ফলে কিন্তু তারা খুব আনন্দ উপভোগ করছেন। এবং এছাড়াও কিন্তু আমরা এই মেলায় যারা বেসিকের যে মহা ব্যবস্থাপক পরিচালক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বেসিক উদ্যোক্তা মেলাকে ঘিরে কিন্তু অনেক উদ্যোক্তারা তৈরি হচ্ছেন এবং তারা অনেক আগ্রহী তৈরি হচ্ছে এবং অনলাইন ও অফলাইনে কিন্তু তারা এই অনলাইন ও অফলাইনের মাধ্যমে কিন্তু তাদের ব্যবসা কিনা আরো বাড়ছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যার পরে কিন্তু মেলার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং মেলা মঞ্চে কিন্তু দেশীয় যে সাংস্কৃতিক গান, সেই গানগুলো কিন্তু প্রতিদিন হয়। এই ছিল আমার কাছে বেসিক উদ্যোক্তা মেলা থেকে সর্বশেষ তথ্য।